আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউরোপের পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে। তোমরা জানো যে নেপোলিয়ন ফ্রান্সের সর্বাধিনায়ক হওয়ার পর থেকেই তিনি ইউরোপে ফ্রান্সের যে শত্রুরা ছিল, অর্থাৎ ফ্রান্সের যে শত্রু দেশগুলি ছিল, সেই শত্রু দেশগুলির উপরে ঝাঁপিয়ে পড়েন এবং পরবর্তীকালে তিনি যখন ফ্রান্সের সম্রাট পদে আসীন হন, তারপর থেকে তো তিনি ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলির উপরে ফ্রান্সের কর্তৃত্ব স্থাপনের জন্য একেবারে যুদ্ধে অবতীর্ণ হন। এর ফলে নেপোলিয়ন ইউরোপের প্রায় অধিকাংশ অঞ্চলকেই 1810 খ্রিস্টাব্দের মধ্যে তার প্রদানত করতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীকালে এই সমস্ত অঞ্চলগুলিকে তিনি ফ্রান্সের স্বার্থে কি করেন না পুনর্গঠিত করেন, অর্থাৎ সেগুলি সীমানা ভেঙে পরিবর্তন করেন। এই যে সীমানা ভেঙে পরিবর্তন, সেই ঘটনাটি ইউরোপের ইতিহাসে ইউরোপের পুনর্গঠন নামে পরিচিত। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে আমরা ভূমিকাটি কি লিখব। আমরা ভূমিকায় যেটা লিখেছি সেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন কিন্তু অসামান্য সামরিক প্রতিভার অধিকারী। তিনি যে সামরিক কৌশল অর্থাৎ যুদ্ধ কৌশল অবলম্বন সেই সময়ে করেছিলেন, সেটা ইউরোপের ইতিহাসে একেবারে নতুন একটা যুদ্ধ কৌশল। তার পূর্বে এই ধরনের রণকৌশল ইউরোপের যে সমস্ত সম্রাটরা ছিলেন তারা কিন্তু গ্রহণ করতে পারেন। কি ধরনের রণকৌশল তিনি গ্রহণ করতেন না, তিনি তার সেনাবাহিনীকে বেশ ছোট্ট ছোট্ট কয়েকটা টুকরো টুকরো ভাগে ভাগ করে দিতেন এবং সেই ভাগগুলি অর্থাৎ ছোট্ট ছোট্ট সেনাদলগুলিকে শত্রু সৈন্যের কি করতেন না, শত্রু সৈন্যের মুখোমুখি সংঘর্ষের পরিবর্তে সেই টুকরো টুকরো সেনাদলকে তিনি কি করতেন না পাশ থেকে আক্রমণ করতেন এবং পাশ থেকে গিয়ে পিছন দিক থেকে তাদেরকে ঘিরে ফেলতেন। এইভাবেই তার যে নতুন রণকৌশল, সেই রণকৌশলের একটা নাম রয়েছে। সেই রণকৌশলটাকে বলা হয় কর্পস কৌশল। এখন এইভাবে তিনি তার শত্রুদেরকে সহজেই পরাজিত করতে সক্ষম হলেন। এছাড়া তার যে গ্র্যান্ড আর্মি, এই গ্র্যান্ড আর্মি হচ্ছে মূলত স্থলবাহিনী। তোমরা আগের যদি ক্লাসটা দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে তার যে নৌবাহিনী ছিল, সে নৌবাহিনী কিন্তু এতটা শক্তিশালী ছিল না। ইংল্যান্ডের কাছে তার এই নৌবাহিনী ট্রাফালগারের যুদ্ধে প্রায় ধ্বংস হয়ে গেছিল। তাই নৌবাহিনী তার শক্তিশালী না হলেও এই গ্র্যান্ড আর্মি অর্থাৎ স্থলবাহিনীটি বেশ শক্তিশালী ছিল এবং এই স্থলবাহিনীটি বিশাল আকারের এক বাহিনী। সেখানে প্রায় 6 লক্ষ বা 6 থেকে 7 লক্ষের মতো সৈন্য তার এই গ্র্যান্ড আর্মিতে ছিল। পরবর্তীকালে রাশিয়া অভিযানের সময় তার এই গ্র্যান্ড আর্মির অধিকাংশ সৈন্য কি হয়, মারা গিয়েছিল। এরপরে আমরা দেখে নেব যে কৌশলগত যে কূটনীতির কথা বলছে, অর্থাৎ একদিকে তার সামরিক দক্ষতা তো রয়েছে, সেই সঙ্গে এক বিশাল সামরিক সেনাবাহিনী রয়েছে, বিশাল সামরিক ক্ষমতা, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি কূটনীতিটাও খুব ভালো জানতেন। যার ফলে তার বিরুদ্ধে ইউরোপে এক এক করে 3টি জোট গঠিত হয় এবং সেই জোটে ইউরোপের বহু রাষ্ট্র যোগদান করা সত্ত্বেও এবং ফ্রান্সের চেয়ে তারা সামরিক ক্ষমতায় বেশি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে তার শত্রুরা জয়লাভ করতে পারেনি। তাহলে এরপরে আমরা দেখে নেব ঠিক কি উদ্দেশ্যে তিনি এই ইউরোপের পুনর্গঠন করেছিলেন। ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্য সম্পর্কে বিশেষভাবে অর্থাৎ সাধারণভাবে বলা হয়ে থাকে যে ইউরোপের পুনর্গঠনের নেপথ্যে নেপোলিয়নের মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের আধিপত্য ইউরোপে প্রতিষ্ঠা করা, তাছাড়া ইউরোপে ফরাসি বিপ্লবের আদর্শকে ছড়িয়ে দেওয়া এবং ইউরোপে একটি সুসংগত ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তবে এই 3টি যে তার উদ্দেশ্যের কথা আমরা বলছি, সেই 3টি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি আসলে যে কাজটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি ফ্রান্সের চারপাশে এমন একটা মিত্র বলয় অর্থাৎ মিত্র রাষ্ট্র গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, যারা কি করবে, যারা বিপদের সময়ে ফ্রান্সকে সাহায্য করবে। অপরদিকে এই সমস্ত রাষ্ট্রগুলি কি করবে না, ফ্রান্সকে ঘিরে রাখবে, যাতে করে তার শত্রুরা যখন ফ্রান্সকে আক্রমণ করতে আসবে তখন সেই শত্রুকে কি করতে হবে, প্রথমে ফ্রান্সের এই মিত্র রাষ্ট্রগুলিকে পরাজিত করতে হবে। বা বলতে পারি যে কোনো শত্রু রাষ্ট্র ফ্রান্সকে কি করতে পারবে না, সরাসরি আক্রমণ করতে পারবে না, কারণ তার চারিপাশে কি আছে, মিত্র রাষ্ট্রের বলয় আছে এবং সেগুলিকে পার করে অর্থাৎ তাই সেই সমস্ত রাষ্ট্রগুলিকে পরাজিত করার পর তবেই তার শত্রুরা ফ্রান্সের মুখোমুখি হতে পারবে। এই কারণে তিনি এই ইউরোপের পুনর্গঠনটা করেছিলেন। আমরা পরবর্তীতে দেখে নেব ঠিক কিভাবে তিনি এই রাষ্ট্রগুলিকে ভেঙে এই মিত্র রাষ্ট্রের যে বলয়টা সেটা তৈরি করেছিলেন। তাহলে এরপরে আমরা দেখে নেব
যে নেপোলিয়ন ঠিক ইউরোপকে কিভাবে দখল করেছিলেন। আমরা এই নেপোলিয়নের ইউরোপ দখলটা খুব একটা বেশি আলোচনা করব না বা এখানে বেশি লিখিও নি, কারণ হচ্ছে আমরা এর আগের যে ক্লাস, সেই আগের ক্লাসে নেপোলিয়নের ইউরোপ দখল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা সেই ক্লাসটি দেখে না থাকো তাহলে আগে ওই ক্লাসটা দেখে নাও, তাহলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হয়। তবে আমরা যেটুকু লিখবো সেটুকু খুবই সংক্ষেপে। আমরা কি লিখেছি না, বেশ কয়েকটি যুদ্ধে ফ্রান্স কি করে না, অস্ট্রেলিয়া, সার্ডিনিয়া এবং প্রাশিয়াকে পরাজিত করে ইটালি এবং জার্মানিকে দখল করে। 1806 খ্রিস্টাব্দের পর মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, সুইডেন দখল করে এবং অস্ট্রেলিয়া ও রাশিয়াকে কি করে তার একটা মিত্র রাষ্ট্রে পরিণত করে। তোমরা দেখেছো যে আমরা আগের যে একটা ক্লাস করেছি বা ভিডিও করেছি, তাতে আমরা আলোচনা করেছি যে ফ্রান্সের বিরুদ্ধে গঠিত হওয়া ইউরোপের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তিজোটকে নেপোলিয়ন পরাজিত করেছিলেন এবং নেপোলিয়ন এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তিজোটকে পরাজিত করে ইটালি এবং জার্মানিকে কিভাবে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীকালে নেপোলিয়ন যখন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেন, তখন সেই অবরোধ ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে আরো কয়েকটি রাষ্ট্রকে তিনি কি করেছিলেন, তার দখলে নিয়ে এসেছিলেন। সেগুলি কোন কোন রাষ্ট্র না, সেগুলি স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, সুইডেন এবং অস্ট্রেলিয়া, রাশিয়া তো অবশ্যই বটেই। এবং সেই সঙ্গে তিনি, এখানে আমরা লেখা হয়নি, সেই সঙ্গে তিনি পোপের রাজ্যটিও কি করেছিলেন, দখল করে নিয়েছিলেন। তাহলে এ হচ্ছে নেপোলিয়নের ইউরোপ দখল। এরপর আমরা দেখে নেব নেপোলিয়ন ঠিক কিভাবে ইউরোপটাকে আবার পুনর্গঠিত মানে ভেঙে সাজিয়েছে। নেপোলিয়নের ইউরোপের পুনর্গঠন বলতে মূলত দুটো রাষ্ট্র, অর্থাৎ ইটালি এবং জার্মানি, এই দুটি রাষ্ট্রের পুনর্গঠনকেই বিশেষভাবে বোঝায়। প্রথমে তিনি কি করলেন না, প্রথমে তিনি ইটালির পুনর্গঠন করছেন। আমরা আগে আলোচনা করেছি যে তিনি কিভাবে ইটালি দখল করে নেন বা ইটালিকে কিভাবে তিনি অস্ট্রিয়ার হাত থেকে মুক্ত করেন। এরপরে ইটালির উত্তর এবং মধ্য ইটালিতে পোপ ছিলেন, পোপের রাজ্যটি তিনি দখল করে নিয়েছেন। এছাড়াও উত্তর ইটালিতে অস্ট্রেলিয়ার প্রভাব থেকে মুক্ত করে ওই অংশটি, অর্থাৎ উত্তর ইটালিকে তিনি স্বাধীন করে নিয়েছেন। এরপরে কি করলেন না, এরপরে ওই যে উত্তর ইটালি এবং মধ্য ইটালির কিছু অঞ্চল নিয়ে তিনি একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই প্রজাতন্ত্রটির নাম সময়ে সময়ে পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে এই প্রজাতন্ত্রটির নাম দেওয়া হয়েছিল কি না, সিজালপাইন প্রজাতন্ত্র। এবং বাকি যে দক্ষিণের ইটালি, অর্থাৎ দক্ষিণ ইটালির যে অংশগুলি রয়েছে, সার্ডিনিয়া বা দক্ষিণ ইটালির আরো যে সমস্ত অঞ্চলগুলি, সেগুলিকে কিন্তু নেপোলিয়ন কি করেন না, তার সাম্রাজ্যভুক্ত করে নেন এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানেও তিনি তার মনোনীত শাসক বসিয়ে দিয়েছিলেন। এক সময় দেখা যায় যে ইটালি অস্ট্রেলিয়া থেকে স্বাধীন হলেও পরবর্তীকালে ইটালি কি হয় না, ফ্রান্সের অধিকারে চলে যায়। এর ফলে ইটালিবাসী কিন্তু স্বাধীনতা লাভ করতে পারে না, অর্থাৎ তারা কি হয়েছে না, তাদের স্বাধীনতার হাত বদল হয়ে গেছে। তাদের স্বাধীনতাটা একসময় ভোগ করছিল কারা না, অস্ট্রেলিয়া ভোগ করেছিল, তাদেরকে পরাধীন করে রেখেছিল। এবার অস্ট্রেলিয়া থেকে তারা স্বাধীনতা পেলেও শেষে কার হাতে পরাধীন হয়ে যায় না, এটা ফ্রান্সের হাতে তারা পরাধীন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফ্রান্সকে তারা স্বদেশ বলে মেনে নিতে পারেনি। এই বিদেশি শাসনের প্রতি ইটালির যথেষ্ট ক্ষোভ ছিল। পরবর্তীকালে নেপোলিয়ন এই ইটালিতে তার কোড নেপোলিয়ন চালু করেন এবং বহু সংস্কার তিনি প্রবর্তন সেখানে করেন এবং যার ফলস্বরূপ ইটালিতে কি হয় না, ইটালিতে একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটতে শুরু করে, যা পরবর্তীকালে ইটালিকে কি করে, ঐক্যবদ্ধ করে। আমরা পরের কোনো একটা ভিডিওতে হয়তো আলোচনা করব, যেখানে ইটালির ঐক্যকে নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখে নেব যে ঠিক জার্মানিকে কিভাবে পুনর্গঠিত করা হয়। জার্মানিকে মূলত নেপোলিয়ন তিনটে ভাগে ভাগ করেছিলেন। আচ্ছা, তার আগে আমরা তাহলে এখানটা একটু মুছে নিয়ে আমরা আলোচনা করে নেব এবং সেটা লিখিয়ে নেব, সুবিধা হবে। জার্মানির পুনর্গঠন। এই জার্মানির পুনর্গঠন তাহলে আমরা আলোচনা করিনি প্রাথমিক পর্যায়ে যে ঠিক জার্মানিকে কিভাবে নেপোলিয়ন পুনর্গঠিত করেছিলেন। মূলত জার্মানিকে নেপোলিয়ন, অর্থাৎ জার্মানির যে সমস্ত অঞ্চলগুলি তিনি দখল করেছিলেন, সেই সমস্ত অঞ্চলগুলিকে নিয়ে নেপোলিয়ন তিনটে ছোট্ট ছোট্ট রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার পূর্বে অর্থাৎ নেপোলিয়ন
যখন এই জার্মানিকে পুনর্গঠিত করেন, ঠিক তার পূর্বে জার্মানি প্রায় 300টি রাজ্যে বিভক্ত ছিল, অর্থাৎ ছোট্ট 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 300টি রাজ্য সেখানে ছিল। এবং এই 300টি রাজ্যের মধ্যে কোনো রকম ঐক্য সেখানে ছিল না। স্বাভাবিকভাবে সেখানে কোনো রকম ঐক্যবোধ বা জাতীয়তাবোধের বিকাশ এই জার্মানিতে ঘটেনি। নেপোলিয়ন তাহলে কি করছেন? নেপোলিয়ন করলেন কি, তিনি এই জার্মানির বিজিত অঞ্চলগুলিকে নিয়ে 3টে ছোট্ট ছোট্ট রাজ্যাংশ গড়ে তোলেন। একটার নাম হচ্ছে রাইন কনফেডারেশন, আরেকটার নাম হচ্ছে গ্র্যান্ড ডুচি অফ ওয়ারশ, এবং আরেকটা হচ্ছে অর্থাৎ 3 নম্বর হচ্ছে ওয়েস্টফেলিয়া রাজ্য। এই 3টে রাজ্যকে তিনি ভাগ করে দেন এবং 3টে রাষ্ট্রের মতো করে গড়ে তোলেন। এতে সুবিধা কি হয় এবং নেপোলিয়নের উদ্দেশ্যই বা কি ছিল সেটাও আমরা এখানে দেখে নেব। তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা বলতে পারি যে তিনি 1805 থেকে 1807 এই সময়ের মধ্যে নেপোলিয়ন জার্মানির যে অংশগুলি তিনি দখল করেছিলেন সেগুলিকে নিয়ে তিনি গঠন করলেন কি না, সেই সমস্ত যে অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলিকে নিয়ে, যদি এটা ধরে নিই তাহলে সেই সমস্ত অঞ্চলগুলিকে নিয়ে তিনি গঠন করলেন রাইন কনফেডারেশন। রাইন কনফেডারেশন, রাইন রাইন কনফেডারেশন। আর পরবর্তীকালে 1807 পর, অর্থাৎ 1807 পর থেকে তাহলে 1807 থেকে 10 এই সময়ের মধ্যে তিনি জার্মানির যে অঞ্চলগুলিকে নিজের অন্তর্ভুক্ত বা নিজের সাম্রাজ্যের অধীনে আনতে সক্ষম হয়েছিলেন সেই সমস্ত রাজ্যগুলিকে নিয়ে তিনি গঠন করলেন কি না, তিনি গঠন করলেন ওয়েস্টফেলিয়া রাজ্য। অর্থাৎ এই রাজ্যটি সাধারণত এই জায়গায় বা জার্মানির ঠিক এই অংশে এখানে ছিল ওয়েস্টফেলিয়া রাজ্য। ফেলিয়া, এটা হচ্ছে ওয়েস্টফেলিয়া, এই অংশটুকু ওয়েস্টফেলিয়া রাজ্য। আর তাছাড়া এখানে সেই সময় জার্মানির অধীনে একটি প্রাশিয়া আর কি, এবং প্রাশিয়ার অধীনে ছিল কি পোল্যান্ড, এইখানটায় সেই অংশটাকে নিয়ে তৈরি করা হলো কি না গ্র্যান্ড ডুচি অফ ওয়ারশ। অফ ওয়ারশ। তাহলে এই হচ্ছে জার্মানির 3টে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করা, অর্থাৎ 3টে ছোট্ট ছোট্ট রাজ্যতে ভাগ করে দেওয়া হয় এই জার্মান বিজিত অঞ্চলগুলিকে। এখন এই যে রাইন রাষ্ট্রসংঘ এই যে রাইন কনফেডারেশন, এই রাইন কনফেডারেশনের অধীনে প্রায় 16 থেকে 18-20টি প্রদেশ বা ছোট ছোট অঞ্চল সেখানে অন্তর্ভুক্ত করা হয়, এবং সেগুলির মধ্যে যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ প্রদেশ বা অঞ্চল ছিল সেগুলি হচ্ছে মোটামুটি আমরা বলে দিতে পারি যে সেগুলি কোনগুলি। সেগুলি ধরো ব্যাভেরিয়া, উটেমবার্গ বা ব্যাডেন, এই সমস্ত অঞ্চলগুলি। তাছাড়া ওয়েস্টফেলিয়া অর্থাৎ 1807 থেকে 1810 খ্রিস্টাব্দের মধ্যে তিনি যে অঞ্চলগুলি জয় করেছিলেন সেগুলি মূলত ওই হ্যানোভার, ক্যাসেল, তারপরে রেনিন ইত্যাদি অঞ্চলগুলি, সেই সমস্ত অঞ্চলগুলিকে নিয়ে তিনি গঠন করলেন কি ওয়েস্টফেলিয়া। আর প্রাশিয়ার অধীনে যে পোল্যান্ড ছিল সেই অংশটিকে দিয়েই, অর্থাৎ সেই অংশটিকে নিয়ে তিনি গঠন করলেন কি না গ্র্যান্ড ডুচি অফ ওয়ারশ, এবং এটিকে রাখা হলো সাক্সকানির অধীনে। তাহলে এই হচ্ছে জার্মানির পুনর্গঠন। এখন আমরা দেখে নেব যে এই জার্মানির এই যে পুনর্গঠন, এই পুনর্গঠনের মূল কারণটা কি। সেটা হচ্ছে না এই যে জার্মানিকে 3টে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করে দেওয়া হলো, তার কারণ হচ্ছে এই কারণটা হচ্ছে এই যে যাতে জার্মানিও কি হয় না একত্রিত হয়ে একসময় শক্তিশালী হয়ে উঠতে না পারে। কারণ জার্মানি যদি একসময় একত্রিত হয়ে শক্তিশালী হয়ে ওঠে তাহলে কি করতে পারে না, তাহলে হয়তো পরবর্তীকালে এই ফ্রান্সকে কি করতে পারে, আক্রমণ করতে পারে। তাহলে ফ্রান্সের স্বাধীনতা বিপন্ন হতে পারে। এই ফ্রান্সের স্বাধীনতা বিপন্ন হতে পারে, এবং সেই কারণে জার্মানি যাতে কোনোভাবে কি করতে পারে না পারে, শক্তিশালী হতে না পারে। তাছাড়া ওই যে পোল্যান্ড অর্থাৎ গ্র্যান্ড ডুচি অফ ওয়ারশ গঠন করা হলে তার এইদিকে কি রয়েছে না রাশিয়া রয়েছে। তাহলে রাশিয়াকে যদি ফ্রান্স আক্রমণ করতে হয় তাহলে স্বাভাবিকভাবে গ্র্যান্ড ডুচি পার হয়ে আসতে হবে ফ্রান্সকে। স্বাভাবিকভাবে রাশিয়া পক্ষে ফ্রান্সকে সরাসরি আক্রমণ করা সম্ভবপর হবে না। এছাড়া ওই যে ওয়েস্টফেলিয়া রাজ্য বা ওয়েস্টফেলিয়ার উপরে যে অংশগুলি রয়েছে, তারপরে যে দেশগুলি রয়েছে সেগুলো ধরো ইংল্যান্ড আছে এদিকে, স্বাভাবিকভাবে ইংল্যান্ডের পক্ষেও কিন্তু সরাসরি
ফ্রান্সে প্রবেশ করা আর সম্ভবপর হবে না। তাছাড়া এই যে ফ্রান্স রয়েছে, এই ফ্রান্সের পরে আছে স্পেন, এবং স্পেনের পরে পর্তুগাল, এবং সেখানে তারপরে ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ড ধরো, ইংল্যান্ড, এখানে আছে স্পেন, এখানে আছে পর্তুগাল। এটা যদি স্পেন হয় তাহলে এটা পর্তুগাল। এখন পর্তুগালকেও কি করা হয় না, পর্তুগালকেও ফ্রান্সের অধিকারে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবে সমুদ্র পার হয়ে পর্তুগালে প্রবেশ করার পরে স্পেন দখল, এবং স্পেনের পরে আসতে হবে ফ্রান্সে, এবং স্পেন এবং ফ্রান্স, পর্তুগাল দুটো রাষ্ট্রের কার অধীনে রয়েছে? ফ্রান্সের অধীনে। স্বাভাবিকভাবে নেপোলিয়ান এমন একটা রাষ্ট্রবলয় তৈরি করলেন যার ফলে ফ্রান্সের কোনো শত্রু রাষ্ট্রকে যদি ফ্রান্স আক্রমণ করতে হয় তাহলে প্রথমে বাধা কারা দেবে না, প্রথমে এই যে মিত্ররাষ্ট্র বা মিত্ররাষ্ট্র বড়ই তিনি তৈরি করেছেন সেগুলিকে প্রথম কি করতে হবে? পরাজিত করতে হবে, তারপরেই ফ্রান্সের কাছে পৌঁছানো যাবে। অর্থাৎ তার যে মূল উদ্দেশ্য ছিল সেটাই হচ্ছে যে ফ্রান্সের চারপাশে একটা মিত্র রাষ্ট্রের বলয় তৈরি করা। তাহলে আমরা এই জার্মানির পুনর্গঠনটা একটু লিখিয়ে নিতে পারি, কিভাবে লিখবে সেটা লিখিও নি একটু। 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ান বা জার্মানির, সেটা এখানে না লিখে এখানে লিখতে তাহলে সুবিধা হয়, জার্মানির যে অঞ্চলগুলো নেপোলিয়ান দখল করেছিলেন সেগুলিকে নিয়ে কি করলেন? গঠন করেন রাইন কনফেডারেশন। তাছাড়া 1807 থেকে 1810 খ্রিস্টাব্দ কথাটা লিখিনি মধ্যে যে অঞ্চলগুলি দখল করেন তাদেরকে নিয়ে তৈরি করলেন কি? তাদের একত্রিত করে গড়ে তোলেন ওয়েস্টফেলিয়া রাজ্য। এছাড়া প্রুশিয়ার হাত থেকে পোল্যান্ডকে নিয়ে, অর্থাৎ প্রুশিয়া অধিকৃত যে পোল্যান্ড রাজ্য ছিল সেই রাজ্যটিকে নিয়ে তিনি গঠন করলেন কি না গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস, যে অঞ্চলটি কাকে দেওয়া হলো না সাক্সনি রাজার অধীনে রাখার ব্যবস্থা করা হলো। তাহলে সেটাও লিখে নিতে পারি। অধিকৃত পোল্যান্ড থেকে নিয়ে গঠন করা হয় গ্র্যান্ড ডাচি। অফ ওয়ারাস বলতে পারো। তাহলে আমরা ইটালি এবং জার্মানির পুনর্গঠন কিভাবে হয়েছিল সেটা মোটামুটি আলোচনা করে নিয়েছি। এখন এর উপসংহারে ঠিক কি লেখা যেতে পারে সে সম্পর্কে আমরা 2-4 লাইন লিখে নেব।
সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে এইভাবে নেপোলিয়ন প্রায় উত্তর দিকে হামবুর্গ থেকে দক্ষিণে পোপের রাজ্য পর্যন্ত 5 লক্ষ বর্গমাইলের এক বিশাল এলাকা নিয়ে তিনি তার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার এই সাম্রাজ্য গঠন সম্পর্কে ঐতিহাসিকরা কিন্তু দুই ভাগে বিভক্ত। একদল ঐতিহাসিক মনে করেন যে নেপোলিয়ন ফরাসি বিপ্লব প্রসূত যে আদর্শ অর্থাৎ সাম্য, মৈত্র, স্বাধীনতা সেগুলিকে ফ্রান্স থেকে তিনি সমগ্র ইউরোপে বহন করে নিয়ে যান এবং সেগুলির মাধ্যমে সেগুলিকে সারা ইউরোপে ছড়িয়ে জাতীয়তাবাদের বিকাশ ঘটান তার এই কার্যকলাপের মধ্যে দিয়ে। আবার অনেকেই বলেন বা অনেক ঐতিহাসিক বা আরেক দল ঐতিহাসিক মনে করেন যে না, তিনি ঠিক তা করেন। তাহলে তিনি কি করেছেন না, তার এই যে সাম্রাজ্যবাদ, তার এই সাম্রাজ্যবাদ হচ্ছে মূলত ফরাসি বিপ্লবের প্রসূত বা ফরাসি বিপ্লব থেকে উঠে আসা আদর্শকে কি করেছিলেন তিনি না, আদর্শকে পদদলিত করে তিনি তার আধিপত্যকেই যে ফ্রান্সে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এটাই ছিল তার চূড়ান্ত রূপ। আমরা খুব শীঘ্রই নেপোলিয়নের রাশিয়া অভিযান সম্পর্কে একটা ভিডিও আনব এবং তার নোটিফিকেশনটি যাতে সহজেই পেয়ে যাও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।